সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালে ৯টা মানে অনেক সকাল। এর জি জন্য স্যার। অনেকের হয়তোবা লেট হইতে পারে ২-১ মিনিট। তো আজকে ক্লাস শুরু করার আগে বলে রাখি, নেক্সট ক্লাসে আপনাদের কিন্তু ক্লাস টেস্ট 2 হবে। এটা এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন গুগল ফর্মে নেওয়া হবে। তো আপনাদের সিলেবাস আমার দেওয়ার ইচ্ছা আজকে যে পড়ানো হবে এটুকু হচ্ছে সিলেবাস। বা আপনাদের যদি কোনো কথা যদি থাকে সিলেবাস নিয়ে সে তখন এই ক্লাসের শেষে ইচ্ছা হলে বলতে পারেন। জি স্যার, সবাই আসুক তাহলে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। আমি ক্লাসের শুরুতে বলে রাখলাম আবার সবাই ক্লাসের লাস্টে আবার বলবো। জি স্যার। স্যার আমাদের সিটিতে কি হচ্ছে বেস্ট ওয়ান কাউন্ট করা হবে না হচ্ছে দুইটাই কাউন্ট করা হবে? ২ টা সিটি আর একটা অ্যাসাইনমেন্ট এই ৩ টার ভিতরে বেস্ট 2। স্যার অ্যাসাইনমেন্টটা কবে দিবেন? অ্যাসাইনমেন্ট আপনাদের সামনে রেখে দিয়ে দিব। ওটার জন্য ১ উইক টাইম দিব। আপনারা লিখে জমা দিয়ে দিবেন পিডিএফ আকারে। ওকে স্যার। ওকে। লাস্ট ক্লাসে আমরা ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে পড়তেছিলাম। আশা করি বাসায় সবাই পড়াশোনা করছেন। এ বিষয়ে আমরা আজকে ক্রিপ্টোগ্রাফি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাও দেখা হবে। তো যারা ২ একজন আসেন নাই আস্তে, আস্তে জয়েন করুক। আমরা ক্লাস শুরু করি। আমরা লাস্ট ক্লাসে ক্রিপ্টোগ্রাফি দেখতেছিলাম। ক্রিপ্টোগ্রাফি যতটুকু দেখা হয়েছিল তার একটা সারমর্ম আমি আরেকটু বলে তারপরে নেক্সট টপিকসে যাব। ক্রিপ্টোগ্রাফি কি জিনিস সেটা আমরা সবাই এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছিলাম। তো তারপরে বিষয়টা হচ্ছে আমাদের এখানে ডেসক্রিপটিভ ভাবে লেখা ছিল। যদি আপনাদের এক্সামে আসে তাহলে আপনাদের কিভাবে লিখতে হবে। সাপোজ সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি আসলে আপনারা কিভাবে লিখবেন, অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি আসলে কোন ছবিটা আঁকানো লাগবে। এটা বোঝানোর জন্য আমি এই স্লাইড এক্সট্রা মডিফিকেশন আনছি। প্রিভিয়াস স্লাইডটা আমি ডিলিট দিয়ে নতুন এটা আমি আপলোড দিয়ে দিব আপনাদের ক্লাসরুমে ম্যাটেরিয়ালে। তো আপনাদের সবার মনে আছে ২ রকম ক্রিপ্টোগ্রাফি ছিল, একটা সিমেট্রিক একটা অ্যাসিমেট্রিক টাইপের। তো এরকম বড় ছবি আপনাদের আঁকানো লাগবে না, যেটা মেইন ছবি আঁকতে হবে আমি সেটাতে চলে যাই, সেখানে যাই একবার আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা, এই ছবিটা দিয়ে আমরা একটু কনসেপ্টটা একবার ক্লিয়ার হই। যখন সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি করা হয় তখন একটা মাত্র কি ইউজ করা হয় তাকে বলে সিক্রেট কি। আর অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে ২ টা কি ইউজ করা হয়, একটা নাম থাকে পাবলিক কি, একটা নাম থাকে প্রাইভেট কি। এখন ছবিতে আসলে তো আপনাদের এরকম লাল নীল কালারের ছবি এঁকে দেখানো মানে এক্সামে আসলে এঁকে দেখানো তো সম্ভব না। বা এখানে এই জায়গায় তালা খোলা আছে, এক জায়গায় তালা বন্ধ আছে, এরকম দেখানোর দরকার নেই আপনাদের। আমি বোঝানোর জন্য এই যে আপনাদের নতুন ছবি সমাধান করছি। দেখেন, সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম যদি আসে তাহলে সংজ্ঞা তো আপনারা বুঝিয়ে লিখবেন। একটা মাত্র কি ইউজ হয়, সাথে এনক্রিপশন আর ডিক্রিপশন প্রসেস এই দুটো আপনাদের উল্লেখ করা লাগবে। এখানে দেখেন সুন্দর মতো দেওয়া আছে। যখন আমরা এনক্রিপ্ট করি তখন হয় সাইফার টেক্সট, এই জন্য সংক্ষেপে সেটাকে বলে সি ইকুয়াল টু এনক্রিপশন অ্যালগরিদম। এনক্রিপশন অ্যালগরিদমের ভিতরে আমাদের ইনপুট যাবে হচ্ছে আমাদের যে পাবলিক যে কিটা আছে সেই কে, আর হচ্ছে আমাদের যে প্লেন টেক্সট আমরা সেন্ড করব সেটা হচ্ছে পি। এই দুটা মিলাই এনক্রিপশন অ্যালগরিদম এদের উপরে কাজ করে সাইফার টেক্সটটা তৈরি করবে। সো এটা হচ্ছে মেইন বিষয়। আর সঙ্গে সঙ্গে যে ছবিটা আছে যে এই অ্যালগরিদমেরই মানে এই যে ফর্মুলাটা এর একটা ছবি দেওয়া এখানে। কে ইনপুট, প্লেন টেক্সট ইনপুট, এনক্রিপশন অ্যালগরিদম, সেখান থেকে সাইফার টেক্সটটা পাচ্ছি। আর এটা হচ্ছে এনক্রিপশন প্রসেস। সেম ভাবে আমরা যখন ডিক্রিপ্ট করতে যাব, ডিক্রিপ্ট করতে গেলে আমাদের সেখানে ইনপুট হবে যে পাবলিক কিটা আছে সেইটা, সাথে যে সাইফার টেক্সট আমাদের রিসিভ হবে সাইফার টেক্সট, আর এর উপরে আমরা ডিক্রিপশন অ্যালগরিদমটা রান করাবো। করলে আমরা প্লেন টেক্সটটা পেয়ে যাব। এবং সাথে সাথে এর যে ব্লক ডায়াগ্রামটা আছে এটা আমরা এঁকে দিব। চাইলে আপনারা এই দুটো মার্জ করে উপরে যেরকম আছে এই যে এখানে যেমন মার্জ করা আছে সেভাবে আঁকলে হবে, বা এরকম আলাদা আলাদা এনক্রিপশন ডিক্রিপশন প্রসেসটা লিখলে হবে। তো তাহলে সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমটা যদি কেউ ভুলে যে থাকেন আশা করি আমার মনে আসছে।
তো সেম ভাবে আমাদের যদি অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমটা লিখতে হয়, অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম লিখতে হলেও অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম সম্পর্কে প্রথমে একটু বলে নেওয়া লাগবে যে এখানে দুই ধরনের কি ইউজ হয়, একটাকে পাবলিক কি বলে আরেকটাকে প্রাইভেট প্রাইভেট কি বলে। সেন্ড করার সময় পাবলিক কি ইউজ করা হয় এবং রিসিভার ডিক্রিপ্ট করার সময় প্রাইভেট কি ইউজ করা হয়। এগুলো লেখাটেখার শেষে আপনি এনক্রিপশন আর ডিক্রিপশন প্রসেস দুটো দেখিয়ে দিতে হবে। এখানে এনক্রিপশন প্রসেসের সময় আমরা পাবলিক কিটা ইনপুটে যাবে আর প্লেন টেক্সটটা ইনপুট, এরপর এনক্রিপশন অ্যালগরিদম রান হলে সাইফার টেক্সটটা তৈরি হলো। সেম ভাবে এখানে একটা ব্লক ডায়াগ্রামটা দেখিয়ে দিবেন। সাথে ডিক্রিপশন প্রসেসেও ডিক্রিপশন অ্যালগরিদম, সেখানে ইনপুট যাবে প্রাইভেট কি আর সাইফার টেক্সট, আউটপুট পাবো প্লেন টেক্সট। এর ডায়াগ্রামটাও দেখিয়ে দেবেন। তাহলে একটা জিনিস মনে হয় আপনার একটু কনফিউজড বা আমি একটু ভুল বলে ফেলছি, প্রিভিয়াস স্লাইডে যে একটু দেখিয়ে আসি। আচ্ছা, সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমে যে কিটা ইউজ করা হয় তাকে বলা সিক্রেট কি, আর অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমে একটাকে বলে পাবলিক কি, একটাকে বলে প্রাইভেট কি। হ্যাঁ, এই দুটো মনে হয় একটু ভুল বলা হয়েছিল, সিমেট্রিকের জন্য পাবলিক বলা হয়েছিল, এইটার যে কিটা ইউজ হয় সেটাকে বলা সিক্রেট কি। তো এইগুলো আপনারা একটু মনে রাখবেন। ওকে, তাহলে আমরা গতদিনে যে দেখছিলাম তার একটা ওভারভিউ দেওয়া হয়ে গেল। তারপরে আমরা দেখতেছিলাম সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির কিছু উদাহরণ। উদাহরণ বলতে ফার্স্ট দেখছিলাম টাইপ ছিল ট্রেডিশনাল সাইফার, মডার্ন সিম্পল, মডার্ন সাইফার, মডার্ন রাউন্ড সাইফার। এগুলোর ভিতরে আমরা ট্রেডিশনাল সাইফার দেখতেছিলাম। ট্রেডিশনাল সাইফার আবার দুই রকম ছিল, সাবস্টিটিউশন সাইফার, ট্রান্সপোজিশন সাইফার। সাবস্টিটিউশন সাইফার মনো অ্যালফাবেটিক আর এটা ছিল পলি অ্যালফাবেটিক। এটা মনে আছে আপনাদের অনেক জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা ঠিকমতো অ্যান্সার দিতে পারছিলেন, তো সেটা যাচ্ছি না। তারপরেও সাবস্টিটিউশন সাইফারটা এখানে একটু এক্সপ্লানেশন কম ছিল, তো সেটা একটু দেখিয়ে দিব। এই যে এখানে সে মনো অ্যালফাবেটিক আর পলি অ্যালফাবেটিক এর উদাহরণ ছিল। মনো অ্যালফাবেটিক ছিল টোটাল মেসেজের ভিতরে যদি একটা লেটার অলওয়েজ অন্য ফিক্সড একটা লেটার দ্বারা রিপ্লেস হয়, সেটা ছিল মনো অ্যালফাবেটিক লেটার, মনো অ্যালফাবেটিক সাইফার। পলি অ্যালফাবেটিক হচ্ছে একই লেটার বিভিন্ন সময় বিভিন্ন লেটার দ্বারা চেঞ্জ হতে পারে, সেটা ছিল সহজ কথায় পলি অ্যালফাবেটিক সাইফার। আচ্ছা, এখানে যে জিনিসটা ছিল না সেটা বোঝানোর জন্য আমি অন্য একটা জায়গা থেকে নিয়ে আসছি। তাহলে যদি আপনাদের শিফট সাইফার, সাবস্টিটিউশন সাইফার বা চিজাস সাইফার, এগুলো সবগুলো কিন্তু একই জিনিস। সাবস্টিটিউশন সাইফার, চিজাস সাইফার বা শিফট সাইফার, এগুলো সব একই জিনিস। তো এইটা যদি আপনাদের আসে, তাহলে যদি একটু ডেসক্রাইব করতে বলে, তাহলে এখানে কিন্তু এনক্রিপশন ডিক্রিপশন প্রসেসটা ক্রিপ্টোগ্রাফির জন্য খুব ইম্পর্টেন্ট। তো ওখানে এই জিনিসটা বোঝানো বাংলায় লেখা ছিল, মানে বুঝিয়ে লেখা ছিল, এরকম সিস্টেমেটিক ওয়েতে লেখা ছিল না। দেখেন বিষয়টা কিরকম, যে আমাদের যে সাইফার টেক্সটটা হবে সেটা হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম, তার ভিতরে আমরা দিয়ে দিব ইনপুট হিসেবে পি হচ্ছে প্লেন টেক্সট। এখন এই এনক্রিপশন অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, আমাদের যে প্লেন টেক্সট আছে ওর লেটারের সঙ্গে আমাদের কি একটা ভ্যালু যোগ দেয়। সেটা যদি আমরা 3 লিটার, যদি 3 লেটার শিফট করতে চাই তাহলে 3, বা 5 লেটার চাইলে 5, সেটার সঙ্গে আমরা মোড আকারে দিব 26। যদি দেয় তাহলে আমরা পেয়ে যাবো সাইফার টেক্সট। আর যখন আমরা প্লেন টেক্সট বের করতে চাইবো তখন সেম ভাবে ডিক্রিপ্ট অ্যালগরিদমের ভিতরে এখানে শুধু দেওয়া, আপনারা চাইলে এ দিতে পারেন অ্যালগরিদম বোঝানোর জন্য, বা এও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমাদের যে সাইফার টেক্সট আছে সেখান থেকে কে বিয়োগ হবে, কে বিয়োগ হয়ে মোড হচ্ছে 26। এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই নোটপ্যাডে লিখে। আপনারা কি নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো ধরেন আমাদের একটা মেসেজ আছে হচ্ছে, সাপোজ এ বি একটা মেসেজ আছে, এটাকে আমরা, এটা প্লেন টেক্সট, এটা হচ্ছে পি সমান এটা আছে আমাদের, এটাকে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করব, যেখানে আমাদের কে এর মানটা, না এ বি দিলে বুঝতে অসুবিধা হবে, আমরা একটু পিছনের দিকে লেটার নিই, অ্যালফাবেটের, ইংলিশ অ্যালফাবেটের পিছনের দিকে লেটার, সাপোজ আমরা ওয়াই জেড নিলাম, ওয়াই জেড, এখানে কে এর মান দেওয়া আছে 3। ওকে, তাহলে আমরা সাইফার টেক্সটটা কিভাবে পাবো, তার আগে দেখেন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা লেটারের জন্য একটা ভ্যালু হিসাব করা হয়। সাপোজ এ কে আমরা 0 ধরি, বি কে 1 ধরি, এইভাবে 26টা লেটার আছে, আমরা জেড পর্যন্ত 25।
0 থেকে 25 পর্যন্ত আমরা ধরি। তাহলে সাইফার টেক্সট যখন হবে আমাদের হবে এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা তো নরমালি প্লেন টেক্সট আকারে ইনপুট দেওয়া আছে, কিন্তু এটা আমাদের একেকটা লেটারের উপরে লুপ চালিয়ে এপ্লাই করার দরকার হয়। আমি একটা দেখাই। সাপোজ y এর সঙ্গে আমরা হচ্ছে যোগ দিব হচ্ছে 3, সেটাকে মডুলাস করব। আপনারা তো মডুলাস অপারেটরের সঙ্গে সবাই পরিচিত আছেন 26 জি দ্বারা। স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে তার মানে হচ্ছে y এর ভ্যালু এখান থেকে আমরা কত পাইলাম? সাপোজ এখান থেকে দেখলাম হচ্ছে 24। তাহলে 24 যোগ হচ্ছে 3, সেটাকে আবার মডুলাস করতে হবে আমাদের। মডুলাস একটা সাইন আছে, সাইনটা দেওয়ার দরকার নেই, আপনারা মোডে লিখে দিবেন। মোট 26 জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বের করতে গেলে এটা আমাদের মেইন দরকার। তাহলে 27 মডুলো 26। আচ্ছা, হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 1। সো যদি 1 যদি আসে 1 মানে আমাদের লেটারটা হচ্ছে বি। 1 মানে হচ্ছে লেটারটা হচ্ছে বি। সো এই যে ওয়েটা দেখানো হলো, এই যে ম্যাপিং টেকনিক, এইভাবেই আমাদের এনক্রিপশন ডিক্রিপশনটা কাজ করে। সো তাহলে আপনাদের যদি সাপোজ এরকম একটা এক্সাম্পল দেওয়া হয়, এক্স্যাক্টলি এখানে দেওয়া নাই, সো এটা একটা মেসেজ দিলাম, দিয়ে সেটাকে একটা কির ভ্যালুও দিয়ে দিলাম, বললাম এটাকে আপনারা এনক্রিপ্ট করলে সিজার সাইফারে আউটপুট কি আসে ডেসক্রাইব করেন। তাহলে কিন্তু আপনাদের যে কয়টা প্লেন টেক্সট আছে প্রত্যেকটার জন্য এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে করে আপনাকে দেখাতে হবে যে আমার রেজাল্ট এত আসে। সো আপনি যদি এমন ধরেন, সাপোজ যদি a এর মানটা ধরেন হচ্ছে 1 আর z এর মানটা ধরেন 26, 1 ধরলে তো এখানে আসবে 26, তো সেই সিকোয়েন্সটা বলে দিতে হবে আমি এইভাবে আমার ম্যাপিংটা করা আছে যে a এর মান 1 ধরছি, z এর মান 26 ধরছি। তাহলে আবার এখানে জাস্ট রেজাল্টটা চেঞ্জ হবে না, কিন্তু এখানে ভ্যালু গুলো তো চেঞ্জ হবে। যেমন তখন আর এখানে 24 না আসে এখানে আসবে 25, পরে এখানে 27 না আসে এখানে আসবে 28, আর এখানে 1 না আসে এখানে আসবে 2। আচ্ছা আপনাদের জন্য সহজ হয় যেভাবেই আছে আপনারা এইভাবে যদি করেন, আর যারা একটু এক্সপার্ট আছেন তারা এখানে 1 ধরে এখানে 26 বানাতে পারেন। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন। আবার এটাকে যখন ডিক্রিপ্ট করতে হবে, ডিক্রিপ্ট করতে হলে দেখেন ডিক্রিপ্ট করতে, আচ্ছা যখন আবার ডিক্রিপ্ট করতে হবে তখন প্লেন টেক্সট যখন বের করতে হবে আমাদের এখানে হাতে ছিল হচ্ছে বি আসবে। তাহলে বি থেকে আবার বি এর ভ্যালু কত? বি সমান আমরা উপর থেকে দেখছি 1, তো আমাদের সে 1 বি আছে, বি থেকে বিয়োগ যাবে হচ্ছে কে, তাকে মডুলো করতে হবে। এই ফর্মুলা দিয়ে আমি করতেছি। মোড যাবে 26। ওকে, তো বি এর ভ্যালু ছিল আমাদের 1 মাইনাস 3 মোড 26। হ্যাঁ তাহলে বলেন তো এখান থেকে কি আসবে? এখানে তো 1 মাইনাস 3 দিলে আমাদের আসে কত? -2 আসে। হ্যাঁ, তো এটাকে আপনারা যেটা করতে পারেন, যেহেতু আমরা এখানে আমাদের নাম্বারটা 0 থেকে 25 এর ভিতরে, সো আপনি নেগেটিভ দিকে যদি যান -1 গেলে আবার এই 25 থেকে আপনারা কাউন্ট করা শুরু করবেন। তাহলে 0 0 এর পর আছে -1 -2 যদি হয়, -2 মানে সহজ কথা এইটা, -2 মোড 26 যদি হয় তাহলে -2 এর পরিবর্তে আপনি এদিক থেকে দুইটা লেটার নিয়ে নিবেন, মানে 25 24 24 মোড 26। তার মানে 24 মোড 26 দিলে আমাদের আসে কত? 24ই থাকে। ওকে, 24 মানে হচ্ছে আমাদের ওয়াই। তো আপনাদের এই দুইটা একসঙ্গে দিব না, হয় এনক্রিপশন বা ডিক্রিপশন যে কোনো একটা দিব যদি দেই। তো আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আপনি তো বুঝতে পারছেন, তো অন্যদের কি অবস্থা? আশা করি অন্যরা বুঝতে পারছেন। সহজ জিনিস, এটাকে আপনাদের জটিলতা, নেগেটিভ নাম্বারে জটিলতা পরিহার করার জন্য আমি সহজ টেকনিক শিখিয়ে দিয়েছি। মাইনাস হলে আপনার উল্টা দিক থেকে পিছনে আগাবেন যে এই কয়বার পিছালে কয়টা হচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে এটা গেল জিজাস সাইফার। আগের দিন তো আমরা শুধু মুখে মুখে দেখছিলাম, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে হয় সেটা আমরা আজকে দেখে নিলাম।
তো তাহলে এখন এই যে এখানে বলা আছে এই দুটো আপনাদের মানে আমি দেখার কথা বলছিলাম যে হ্যালো থেকে কিভাবে 15 কি ইউজ হলে WTAAD হয়। এটা তো আশা করি আপনারা সবাই দেখছিলেন। কেউ কি দেখছিলেন? আচ্ছা, ওই সেম ভাবে হ্যালোর এইচএস যে ভ্যালু তার সঙ্গে 15 যোগ দিতে হবে। যদি 26 এর বেশি হয়ে যায় তাহলে মডুলো করে মডুলো মডুলাস করার মাধ্যমে যে সংখ্যা যে লেটারটা আসবে যে সংখ্যাটা ওর রেসপন্ডিং এ যে লেটার আছে সেটা এখানে লেখা। প্রত্যেকটা এইভাবে ম্যাপিং আকারে লেখা আছে। তো যেভাবে দেখালাম আপনাদের মুখে হিসাব করতে সমস্যা, ম্যাথমেটিক্যালি যেভাবে দেখালাম এভাবে করবেন। এখানে আবার উল্টাটা ছিল, ডিক্রিপ্ট করার কথা আছে। WTAAD হলে কিভাবে ডিক্রিপ্ট করা যায়। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ট্রান্সপোজিশন সাইফার। ট্রান্সপোজিশন সাইফার যেটা, এটা হচ্ছে কোনো ধরনের সাবস্টিটিউশন, মানে একটা লেটার কে অন্য কোনো লেটার দ্বারা বা একটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা সাবস্টিটিউট প্রতিস্থাপন করা হবে না। এখানে যাই আছে ওইগুলোকে রিঅ্যারেঞ্জ করা হবে। সাপোজ আমরা পজিশন গুলোকে চেঞ্জ করে দিলাম। যেমন ধরেন এখানে 2 4 1 1 3 এটা প্লেন টেক্সট। এই সাইফার টেক্সটেও এক্সাক্ট এই সংখ্যাগুলোই আছে, শুধু এদের পজিশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এখানে যে এনক্রিপশন অ্যালগরিদম সেটার কাজ হচ্ছে এই সাইফার প্লেন টেক্সট আর সাইফার টেক্সটের ভিতরে ম্যাপিং করা। এদের যে পজিশন আছে পজিশনের ভিতরে একটা ম্যাপিং করা, যে দুইটাকে এখানে যাচ্ছে ফার্স্ট পজিশনটা সেকেন্ড পজিশনে, ওদিকে থার্ড পজিশনটা ফার্স্ট পজিশনে, এরকম যে সম্পর্কটা, এই সম্পর্কটা ফিক্সড করে দেয় এনক্রিপশন অ্যালগরিদম। আর ডিক্রিপশন অ্যালগরিদমের ভিতরেও সেম ভাবে যে সম্পর্ক আছে রিভার্স সম্পর্ক দিয়ে এটাকে সাইফার টেক্সটে প্লেন টেক্সটটা তৈরি করা হয়। তো আমরা পরে একটা এক্সাম্পল দেখি ট্রান্সপোজিশন সাইফারের। দেখেন এখানে একটা মেসেজ আছে, মেসেজটা সহজ কথা হচ্ছে মিট মি আফটার দ্য পার্টি। আচ্ছা, মেইন মেসেজটা হচ্ছে মিট মি আফটার দ্য পার্টি। আপনি আপনার কোনো ফ্রেন্ডকে এই একটা গোপন মেসেজ সেন্ড করতে চাচ্ছেন যে আপনার সাথে যেন আরো অনেক ফ্রেন্ড আছে, তারা যেন বুঝতে না পারে। তাহলে আপনি মেসেজটা কিভাবে লিখলেন? মিট মি আফটার দ্য পার্টি সরাসরি না লিখে ফার্স্টে একটা লেটার উপরে একটা লেটার নিচে এইভাবে লিখে গেলেন যে মিট মি MEET, আবার উপর থেকে যে মি আফটার দা, আবার এইভাবে পার্টি, এইটা আপনি লিখলেন। লেখার শেষে আপনি এইটাকে এখন যদি আপনি এক লাইন দুইটা লাইন পর পর লিখে দেন MEMATRSPRY তারপরে এইটা, তাহলে এই লেটারটা যদি লিখে দেন তাহলে এটা কিন্তু কারো পক্ষে বোঝা সম্ভব না। এখন কিন্তু আপনি যদি ফ্রেন্ডটাকে আগে থেকে বলে রাখেন আমি যে লেটারটা পাঠাবো সেটা কিন্তু এনক্রিপ্টেড, এইটাকে ডিক্রিপ্ট করতে গেলে কি করতে হবে? ওর যে হাফ আছে, হাফ অংশ বরাবর দুই ভাগে ভাঙা লাগবে। এখন দুই ভাগটা করার সময় যদি একদম অর্ধেক না হয়, যেটা বেশি আছে ওইটা উপরে নিতে হবে, পরেরটা নিচে নিতে হবে। তাহলে এখানে যে লেটার আছে সে ফার্স্টে দুই ভাগে ভাঙলো। সাপোজ এইটা হচ্ছে সাইফার টেক্সট, এটাকে দুই ভাগে দুইটা লাইনে ভাঙলে এই উপরের লাইনটা এই গেল, নিচের লাইনটা এই গেল। তারপরে তার আগে থেকেই জানা আছে আমি লেটারটা এইভাবে পড়বো, এই যে মিট মি আফটার, তারপরে হচ্ছে দা পার্টি। ওকে, তাহলে সে ডিক্রিপ্ট করে এই মেসেজটা কিন্তু পেয়ে গেল। সো এটা হচ্ছে ট্রান্সপোজিশন সাইফার, যে অনলি লেটার গুলোর আমরা পজিশনটা চেঞ্জ করব। তো ট্রান্সপোজিশন সাইফার বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, আসলে এইটা হচ্ছে আপনাদের ইন্টারনেট সিকিউরিটি নামে দেখবেন আরেকটা আপনাদের কোর্স আছে হয়তোবা 4th ইয়ারে উঠলে, তখন এই বিষয়ে আরো ডিটেইলস আলোচনা হবে। আর নেটওয়ার্কিং এর ভিতরে বেসিক জিনিসগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। যেমন যেগুলো আছে এক্সাম্পল গুলো অতটা গুরুত্ব সহকারে এখানে করা হবে না। এই এই এক্সাম্পলের উপরে বেশি গুরুত্ব দেওয়া হবে যখন ইন্টারনেট সিকিউরিটি কোর্সটা করবেন তখন। তো ব্লক সাইফার আর স্ট্রিম সাইফার, এটা আমরা এর ভিতরে না যাই, সহজে আপনাদের বুঝিয়ে বলি। ব্লক সাইফার হচ্ছে আমরা যে এনক্রিপশন অ্যালগরিদম গুলো ইউজ করি, এগুলো যদি একটা ব্লক অফ মেসেজের উপরে কাজ করে, মানে ধরেন সেটা এমন হতে পারে যে 64 বিট, আমাদের একটা মেসেজ ধরেন 1000 বিট আছে, সেখান থেকে আমরা 64 বিট নিয়ে একবারে এনক্রিপশন অ্যালগরিদমের উপরে
অ্যালগরিদম অ্যাপ্লাই করব। ওইটুকুর উপরেই অ্যালগরিদমটা একবারে কাজ করবে। তাহলে সেটা হবে ব্লক সাইফার। আর স্ট্রিম সাইফারটা সহজ, এটা হচ্ছে বিট বাই বিট। মেসেজের একটা বিটের উপরে এপ্লাই হবে। তাহলে বলা যায় আমরা এই যে এখানে যেটা করছি আ এ এইটা হলো বুঝতে সুবিধা। এই যে আমরা যে সিজার সাইফারটা শিখলাম, সিজার সাইফারটা কিন্তু বিট বাই বিট এপ্লাই হচ্ছে। তার মানে এটাকে বলা যায় স্ট্রিম সাইফার। আর যেটা ব্লকের উপরে কাজ হবে, ব্লকের উপরে কাজ হওয়ার মতো আমরা কিছুই এখনো দেখি নাই। আমরা দেখছি প্রত্যেকটাই চেঞ্জ হচ্ছে। সো ব্লকের উপরে যদি কাজ হতো তাহলে তাকে বলতাম আমরা ব্লক সাইফার। সো ব্লক সাইফারের ভেতরে ইম্পোর্টেন্ট হচ্ছে ডিইএস, ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম আছে। তার নাম হচ্ছে ডিইএস। আমরাও সেটা দেখবো না, আপনি জেনে রাখেন এটা হচ্ছে ব্লক সাইফার। Many kind ciphers are block cipher. D is one of the most widely used types of cryptographic algorithms. তার ভিতরে ডিএস টা হচ্ছে অন্যতম। এখানে মেসেজের ব্লক নিয়ে একটা ব্লকের উপরে এনক্রিপশন অ্যালগরিদম কাজ করে। আচ্ছা, তাহলে কারো কি ব্লক আর স্ট্রিম সাইফার বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে, ধরলাম নাই। না স্যার। আচ্ছা, আমরা তাহলে তো আপনারা দেখি দুই একজন একটু বলেন তো, আপনারা কেউ একজন সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির একটা দুটো উদাহরণ বলেন। আমরা এত সময় ধরেই তো পড়লাম, এরপর আমরা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির উদাহরণ দেখবো বা এর যে অ্যালগরিদম আছে সেগুলো দেখবো। বলেন সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির উদাহরণ বলেন। স্যার নিশাত রহমান সানজানা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছেন। আপনি হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি এর উদাহরণ। স্যার আমি মাত্র আসছি। আচ্ছা, আপনি মাত্র আসছেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি সিআর কে জিজ্ঞেস করি, আকি ঘোষ, আপনি বলেন সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির উদাহরণ বলেন। আচ্ছা, হ্যাঁ আকি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে যে কেউ একজন বলেন। আচ্ছা, ইয়াসিন মোল্লা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আপনি বলেন, আপনি রেসপন্স বেশি করেন। তো এই যে জিনিস আমরা এত সময় ধরে যেগুলো পড়লাম এগুলো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। নাম বলেন। আমি লিখে রেখেছিলাম স্যার একটু। আচ্ছা, তাহলে আপনি কে বলবেন? আমি তো বিষয়টা আমি এত আচ্ছা, আমি আপনাদের ইজি করে বলি। আমরা এত সময় যে এক্সাম্পল গুলো দেখলাম, যে নাম যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির উদাহরণ। আমরা এখন গুলো বুঝতে পারবো, নামগুলো আর কি। আচ্ছা, নামগুলো মনে না। আচ্ছা, ঠিক আছে। ছিল আচ্ছা, আচ্ছা, এই যে আচ্ছা, 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 ঠিক আছে। নামগুলো হচ্ছে, একটা নাম ছিল চিজার সাইফার, একটা নাম ছিল ট্রান্সপোজিশনাল সাইফার। আচ্ছা, সাথে ট্রান্সপোজিশন সাইফার, একটা ছিল চিজার সাইফার। সো এই চিজার সাইফারে আরো দুটো নাম বলছি আমি, শিফট সাইফার আর একটা হচ্ছে সাবস্টিটিউশনাল সাইফার। ঠিক আছে, তাহলে মন দিয়ে ক্লাস করবেন, সাথে নামগুলো একটু জেনে রাখবেন, না হলে এরকম ধরলে তো পারবেন না। আপনাদের মনোযোগ আছে কিনা বা শুনতেছেন কিনা বোঝার জন্য তো আপনাদের সঙ্গে ইন্টারাকশন দরকার হবে মাঝে মাঝে। ওকে, তাহলে আমরা অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম বা ক্রিপ্টোগ্রাফি সেটা এক্সাম্পলে চলে যাই। এটা একটু জটিল আছে, কিন্তু এখানে এরকম উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। উদাহরণ দিয়ে বোঝালে এত ইজি না। তো এখানে আমরা দুইটা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি দেখব। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি তো জানেন সবাই, দুইটা কি ইউজ হয়, প্রাইভেট আর পাবলিক কি। তো এর দুটা উদাহরণ হচ্ছে আরএসএ ক্রিপ্টোগ্রাফি বা ক্রিপ্টো সিস্টেম আর ডিফি-হেলম্যান ক্রিপ্টোগ্রাফি। তো এই দুটাই হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগরিদম, যেখানে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট ইউজ করা হয়, মানে একটা প্রাইভেট কি থাকবে, একটা পাবলিক কি থাকবে। তো আমরা প্রথমে আরএসএ দিয়ে শুরু করি। ওই ছবিতে একটু প্রবলেম আছে, ছবিটা আমরা পরে দেখতে যাব, আমরা আগে আচ্ছা না ছবিটা স্যার। আগে দেখি। জি বলেন।
স্যার ডাকছিলেন আগে, পর আমি ও নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে আপনি দেখি আপনার মনে আছে কিনা বলেন, আপনি সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমের উদাহরণ বলেন একটা। ভুলেইছি। আচ্ছা ঠিক আছে, আমি কেবলই বলেছি, আপনি থাকলে শুনতে পাইতেন। আমরা একটু আগে যেগুলো পড়লাম, শিফট সাইফার, ট্রান্সপোজিশন সাইফার, সিজার সাইফার, এগুলো সব যে সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমের উদাহরণ। জি স্যার। হ্যাঁ, আর আমরা এখন পড়তেছি অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম, যেটার দুটো উদাহরণ আমরা দেখব। সে দুটো হচ্ছে আরএসএ আর ডিফি-হেলম্যান। এই যে একটু পরে আবার নাম জিজ্ঞাসা করলে যেন না পারা হয় না, আরএসএ আর ডিফি-হেলম্যান। আচ্ছা, তো এখানে আমরা দেখি এখানে এখানে কোন ওয়েতে বা কোন টেকনিকে কাজটা হয়। তো প্রথম দেখে আপনাদের টেনশন নেওয়ার কিছু নেই, জিনিসটা সহজ আছে, দু একবার দেখলে আপনাদের সহজ মনে হবে। এলিস হচ্ছে আমাদের সেন্ডার, এটা তো আপনাদের মনে আছে, আমরা তিনজন ক্যারেক্টারের সঙ্গে পরিচিত হয়েছিলাম। এলিস, সে যে মেসেজটা পাঠাবে সে মেসেজ হচ্ছে প্লেন টেক্সট পি। সো এই মেসেজটা কিভাবে সেন্ড হবে, পি টু দি পাওয়ার ই মডুলেশন এন। এই ই আর এন কোথা থেকে আসলো এটা আপনারা পরে জানেন, আপাতত জেনে রাখেন। এখানে এখানে আমাদের পাবলিক কি হিসেবে ইউজ হচ্ছে ই আর এন, এই দুটো মিলে হচ্ছে পাবলিক কি। এই যে এখানে যে কিটা ইউজ করা হচ্ছে এখানে হচ্ছে ই আর এন, দুটো মিলাই পাবলিক কি। এই দুটো ইউজ করে আমরা যে প্লেন টেক্সট আছে এটাকে এনক্রিপ্টেড করব। দেন সেটা সেন্ড হলো ববের কাছে। সো ববের কাছে যখন পৌঁছালো, সে তখন এইটাকে ডিক্রিপ্ট করবে। যে সাইফার টেক্সট আসছে সেটা হচ্ছে সি, সে লিখবে এখানে সি টু দি পাওয়ার ডি, এখানে এই ভুলটা আছে, এটা ই হবে না, এটা হচ্ছে ডি, ডি মোড এন। এখানে যেমন পি টু দি পাওয়ার ই মোড এন ছিল, ডিক্রিপ্ট করার সময় হবে সি টু দি পাওয়ার ডি মোড এন দেওয়ার মাধ্যমে সে সেই সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটটা ফিরে পাবে এবং মেসেজটা ববের কাছে পৌঁছালে বব বিষয়টা বুঝতে পারবে। তো এখানে আরএসএ ক্রিপ্টো সিস্টেমে আমাদের দেখার বিষয় হচ্ছে ই আর এন, এইটা আমরা কিভাবে তৈরি করব। এর উদাহরণ দেখা হবে না, বিকজ এর উদাহরণ আমরা আপনারা দেখবেন ইন্টারনেট সিকিউরিটি যে কোর্স আছে, তা না হলে এই চ্যাপ্টারটা অনেক লেন্দি হয়ে যাবে। এখানে যে আরএসএ নাম, এই নামটার পিছনে কারণ আছে, তিনজন সায়েন্টিস্ট ছিলেন, ওনাদের নাম অনুসারে প্রথম লেটার দিয়ে আরএসএ, রেভিস্ট, শামির এন্ড অ্যাডেলম্যান, তিনজনের নাম দিয়ে আরএসএ ক্রিপ্টো সিস্টেম। তো আমরা তাহলে দেখি যে ই আর এন এটা কিভাবে তৈরি করা যায়। তো আপনাদের কিন্তু এক্সামে সরাসরি আরএসএ ক্রিপ্টো সিস্টেমের কি জেনারেশন প্রসেস আসতে পারে। তো আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে দিই, আপনারা একটু মন দিয়ে দেখেন। তো এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা লার্জ প্রাইম নাম্বার নিব এবং সংখ্যা দুটো হবে র্যান্ডম, যে দুটোকে বলছি পি আর কিউ। তো আপনারা তো সবাই প্রাইম নাম্বার জানেন মনে হয়, প্রাইম নাম্বার কাকে বলে? আচ্ছা, না জেনে থাকলে আমি জিজ্ঞাসা করতেছি না, আমি বলে দিই, যেটা যে সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তো তাদেরকে বলা হয় প্রাইম নাম্বার। সাপোজ হচ্ছে 5, 13, 7, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে দেখেন এখানে বলা আছে এত বড় হবে যেন 100 ডেসিমেল ডিজিটের হয়। তো 100 ডেসিমেল ডিজিটের যদি আপনি কোনটা সংখ্যা লেখেন, তো এটা দিয়ে তো আপনি কিছুই হাতে কলমে করা সম্ভব হবে না। এগুলো করার জন্য অবশ্যই আপনার ল্যাপটপের দরকার হবে, মানে কম্পিউটার দরকার হবে। এই জন্য এগুলো আমরা হাতে দেখবো না, আমরা জাস্ট অ্যালগরিদমটা জেনে যাব, বা দেখলেও তখন 100 ডেসিমেল ডিজিট নিব না, অল্প ডিজিট নিয়ে আমরা প্র্যাকটিস করব। তাহলে নেক্সট ফার্স্ট স্টেপে হচ্ছে পি আর পি কিউ দুটো লার্জ র্যান্ডম প্রাইম নাম্বার নিলাম। তারপরে আমরা এনটা কম্পিউট করব। এন হচ্ছে পি ইন্টু কিউ। Then select a small odd integer e that is relatively prime to m, where m is equal to p minus 1 আর একটা হচ্ছে q minus 1। আচ্ছা, রিলেটিভলি প্রাইম বলতে কি বোঝায়? রিলেটিভলি প্রাইম বলতে বোঝাচ্ছে যে দুটো সংখ্যা আমরা নিব, ওই দুটো সংখ্যার ভিতরে যেন কোনো কমন ডিভাইজার না থাকে, তাহলে এই সংখ্যা দুটো হয়ে যাবে রিলেটিভলি প্রাইম। মানে সহজ কথায় বলা যায়,
সাপোজ যদি এই দুটো সংখ্যা আমরা নিই, দেখেন 26,27, এরা কিন্তু 26-27 প্রাইম না হলেও 2 দিয়ে 3 দিয়ে ভাগ যায় না, এরা কিন্তু 26-27 প্রাইম না হলেও এরা রিলেটিভলি প্রাইম, বিকজ এই দুটোর ভিতরে কোনো ধরনের কমন ডিভাইজার নাই। তো এরকম সংখ্যাগুলোকে বলা হয় রিলেটিভলি প্রাইম নাম্বার। তো দেখেন এখানে কাজটা হচ্ছে কি, আমরা ফার্স্টে এম এর মানটা হিসাব করলাম, দেন এম এর সঙ্গে রিলেটিভলি প্রাইম আছে এরকম একটা স্মল স্মল বিজোড় পূর্ণ সংখ্যা নিলাম ই। তো এই থার্ড স্টেপে এসে আমরা ই এর ভ্যালুটা হিসাব করলাম। ইটা আমাদের কোথায় ছিল, দেখেন এই যে ইটা হচ্ছে আমাদের এই যে এনক্রিপ্ট করার সময় কাজে লাগতো। তাহলে আমাদের ই পর্যন্ত হিসাব শেষ হলো। এখন আমরা হিসাব করেছি ডি এর মান। ডি এর মানটা হিসাব হবে as the multiplicative inverse of e। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কথাটা শুনলে আপনাদের কঠিন লাগতে পারে, তার থেকে আমরা সহজে দেখি যে আমাদের কাছে ই এর ভ্যালু আছে, এম এর ভ্যালু আছে, আমাদের দরকার ডি এর ভ্যালু। এখন এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা দেখেন যে ই গুণ ডি, ডি এর ভ্যালুটা এমন হতে হবে যেন ই এর সঙ্গে ডি কে গুণ দিয়ে আমরা যদি এম দ্বারা মোড করি তাহলে এর মানটা হবে 1। এখন এই যে ডি এর ভ্যালুটা, এই ডি এর ভ্যালুটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ ই মডুলো এম। এই যে এইভাবে লেখা হয় যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ই কমা এম। এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করার আলাদা অ্যালগরিদম আছে, আমরা সেদিকে যাব না। শুধু জেনে রাখেন ডি এর মানটা এইভাবে হিসাব করা হয়। এত কিছু লিখতে সমস্যা হলে আপনি এইভাবে লিখলে হবে যে ডি এর ভ্যালুটা এমন হতে হবে যেন ই গুণ ডি মোড এম ইকুয়াল টু 1 হয়। এই কথাটাই আপনারা ইংলিশে লিখলে হবে। আর যারা এক্সপার্ট আছেন সবটুকু লিখতে পারেন। তাহলে আমাদের এম এর ভ্যালু আর ই এর ভ্যালু আমরা 3 নাম্বার স্টেপে বের করছি, সেটা ইউজের মাধ্যমে 4 নাম্বার স্টেপে এসে ডি এর ভ্যালুটা বের করলাম। আমাদের আর কোনো কাজ নাই। এখন হচ্ছে যে ই আর এন, এইটাকে আমরা পাবলিক কি হিসেবে পাবলিশ করব, মানে এটাই হচ্ছে আমাদের পাবলিক কি। আর ই এর ভ্যালুটা আবার একটু যদি একটু বলতেন, ই এর ভ্যালুটা আমরা কোত্থেকে পেলাম? ই এর ভ্যালুটা, আচ্ছা ঠিক আছে, দেখেন এই 3 নাম্বার স্টেপে আমরা ই এর ভ্যালুটা হিসাব করছি। তো 3 নাম্বার স্টেপে ই এর ভ্যালু হিসাব করতে গেলে আমাদের ফার্স্টে লাগবে এম এর ভ্যালু। আর এম টা কিভাবে বের করব, p - 1 q - 1। p-1 হ্যাঁ, এখন ই এর ভ্যালুটা হবে হচ্ছে এই ভ্যালুর সঙ্গে রিলেটিভলি প্রাইম। দুইটা কন্ডিশন আছে, একটা হবে রিলেটিভলি প্রাইম আর একটা হচ্ছে স্মল অড ইন্টিজার। অড ইন্টিজার। হ্যাঁ, ছোট বিজোড় সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা হতে হবে। এই কন্ডিশন গুলো স্যাটিসফাইড করে আমাদের ই এর ভ্যালুটা নিতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে সেই ই আর এন এর ভ্যালু, এইটা হচ্ছে আমাদের এই যে পেয়ার হলো, এই পেয়ারটাকে আমরা পাবলিক কি হিসেবে কনসিডার করব। আর এখান থেকে যে ডি পেলাম আর আগে যে এন আছে, এই দুটো মিলাই আমরা সিক্রেট কি হিসেবে কনসিডার করব। তো দেখেন এই ই আর এন আর ডি আর এন এদেরই ইউজ করা হয়েছে, এই যে যেটা এখানে ই আর এন, আর এখানে এটা ভুল আছে, এটা হবে ডি মোড এন। এটা আমাদের ডিক্রিপশনের জন্য ইউজ করা হয়েছে। তো এই আরএসএ ক্রিপ্টো সিস্টেমের কি জেনারেশন প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝেন তাহলে বলেন, আমার চেষ্টা করে বোঝানোর। স্যার আরেকবার একটু বলবেন? ঠিক আছে, আমি বলি। তো আপনি স্পেসিফিক কোনটায় বোঝেননি নাকি টোটালটাই সমস্যা আছে? টোটালটাতে দুর্গম সমস্যা আছে, তাহলে আরেকবার আপনি কাইন্ডলি মন দিয়ে শুনেন। আমাদের কাজ হচ্ছে আমরা এই প্রসেসটা দেখে বুঝলাম ই এন আর ডি এন, মানে সহজ কথায় ইডিএন, এই তিনটা ভ্যালু আমাদের হিসাব করতে হবে। তো তিনটা ভ্যালু হিসাব করার জন্য 6টা স্টেপ আছে। আমি ফার্স্ট স্টেপ থেকে রিপিট করি, কারো সমস্যা হলে সেই স্টেপেই আমাকে আটকাবেন, যে এইটা একবার বুঝাই দেন। তো ফার্স্ট কাজ হচ্ছে দুইটা লার্জ প্রাইম নাম্বার আমরা নিব, পি আর কিউ। প্রাইম নাম্বার কি জিনিস আগেই বলা হয়েছে, সমস্যা থাকলে আপনারা গুগল করে দেখে নেবেন। তো এই প্রাইম নাম্বার দুটো এত বড় হতে হবে যেন তাদের 100 ডেসিমেল ডিজিট হয়, মানে প্রত্যেকটা সংখ্যাতে 100টা করে ডিজিট থাকে। তো ফার্স্টে আমরা সেই পি আর কিউ নিয়ে নিলাম, দুইটা লার্জ র্যান্ডম প্রাইম নাম্বার। এখন আমরা 2 নম্বরে এসে এন এর মানটা কম্পিউট করলাম। এন এর মানটা অনেক সহজ, এই যে দুটো সংখ্যা নিয়েছি পি কিউ, এই দুটোকে গুণ দিতে হবে। 2 নম্বরে এসে আমরা 2 নাম্বার স্টেপে এসে এন এর ভ্যালুটা বের করলাম। এখন 3 নাম্বার স্টেপে এসে আমরা ই এর ভ্যালুটা বের করব, বাট ই এর ভ্যালুটা বের করার আগে আমাদের লাগবে এম এর ভ্যালু। আর এমটা কিভাবে হিসাব হচ্ছে, p - 1 ইনটু q - 1। এখন এই যে এম এর ভ্যালুটা পেলাম, এইটার সঙ্গে রিলেটিভলি প্রাইম স্মল ওয়ার্ড ইন্টিজার ই,
যেন এম এর সাথে রিলেটিভলি প্রাইম হয় এবং ছোট বিজোড় সংখ্যা হতে হবে। এই দুটা কন্ডিশন। এম এর যে মানটা পেলাম ওইটার সঙ্গে রিলেটিভলি প্রাইম এবং একটা ছোট বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে ই। এটা আমাদের নিতে হবে। এটা যে কোনো সংখ্যাই হতে পারে, ফিক্সড কোনো সংখ্যা না। যেন এই দুটো কন্ডিশন মিললেই হলো। তাহলে এইভাবে আমরা 3 নাম্বার স্টেপে পাইলাম হচ্ছে ই এর ভ্যালু। এখন আমাদের বের করা লাগবে হচ্ছে ডি এর ভ্যালু। সো ডি এর ভ্যালুটা বোঝার জন্য সহজে আপনারা এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটার দিকে তাকান। ডি এর ভ্যালুটা এমন হওয়া লাগবে যেন ই এর সঙ্গে ডি কে গুণ দিয়ে তারপরে এম দ্বারা মোড করলে যেন ভ্যালুটা হয় 1। আশা করি বুঝতে পারছেন। এটাকে বলে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ডি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ ইআরএম। ইআরএম এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ডি, বা যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে সেটাই হচ্ছে ডি এর ভ্যালু। ই এর সঙ্গে ডি কে গুণ দিয়ে এম দ্বারা মডুলো করলে যেন 1 হয়। এই জিনিসটা হিসাব করা খুবই কঠিন। এর জন্য আলাদা অ্যালগরিদম আছে। সাপোজ চিন্তা করেন আপনাকে এরকম একটা সংখ্যা দেওয়া হলো। ই এর ভ্যালু ধরেন দেয়া আছে 3, কখন মিলবে আমিও জানি না। আর হচ্ছে এম এর ভ্যালু দেয়া আছে সাপোজ 2। আচ্ছা, সহজে মিলানোর ব্যবস্থা করি। এখন দেখেন, এখন আপনার কাজ হচ্ছে 3 হচ্ছে ই এর ভ্যালু। 3 এর সঙ্গে ডি কে গুণ দিব, সাথে মডুলাস করার জন্য আমি পার্সেন্টেজ নিলাম। মডুলো করব হচ্ছে কি দিয়ে? 2 দিয়ে, যেন 1 হয়। তাহলে আপনারা বলেন এখানে ডি এর ভ্যালু কি হতে পারে? ডি এর ভ্যালু কি হলে 2 দিয়ে মোড করলে 1 হবে? এটাকে 1 নেওয়া যায়। 3 ওকে 3, সেটাকে 2 দিয়ে মোড করলে 1 হবে। 2 নিলে হবে না, 3 নিলেও হবে। তো এরকম একটা কিছু। তো এই যে সিস্টেমটা আপনাদের দেখালাম, এখানে এরকম ই এর একটা বড় ভ্যালু আছে, এম এরও একটা বড় ভ্যালু আছে। এখন এই যে ডি এর ভ্যালুটা কত হলে এদের মডুলাসের মানটা যেন 1 হয়। এইটার জন্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের অ্যালগরিদম আছে, সেটা আপনাদের লাগবে না, আপনারা শুধু এটা জানলেই হবে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, মিটিং শেষ হয়ে যাবে, তারপরে আবার জয়েন দিবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই? আশা করি নাই। দেন আমাদের আর কিছুই, হ্যাঁ, আমাদের মোটামুটি সব ভ্যালুগুলোই হিসাব করা শেষ। এখন পাবলিক কি হিসেবে আমরা নিব হচ্ছে ই আর এন এর ভ্যালুটা। ইটা আমরা আগেই 3 নম্বরে ই এর ভ্যালু পাইছি, আর এন এর ভ্যালুটা 2 নম্বরে। ই আর এন যে পেয়ার, এটা হচ্ছে পাবলিক কি, আর হচ্ছে ক্রিপ্টো সিস্টেমের পাবলিক কি। আর প্রাইভেট কি বা সিক্রেট কি হবে হচ্ছে ডি আর এন এর ভ্যালুটা। ডিটা পাইছি এখানে, আর এনটা তো আগে ছিল। এটা হচ্ছে সিক্রেট কি। তো এটা হলো কি জেনারেশন প্রসেস। তো আপনারা যতটুকু বুঝছেন এখন বাসায় 2-1 বার পড়বেন, তাহলে পারবেন আশা করি। আচ্ছা, ডিফি-এলমেন্ট আমরা পরের ইসে শুরু করব। আমরা এইটা এখানে একটু দেখে রাখি। তাহলে বব যদি একটা মেসেজ সেন্ড করতে চায়, তাহলে তাহলে তার নিজে তাহলে জানার দরকার হবে ই এর ভ্যালু আর এন এর ভ্যালু, যেটা এই প্রসেসের মাধ্যমে সে, মানে তার নিজের তো হিসাব করার দরকার নাই, তার কাছে যে ইয়া আছে, যে মেশিন আছে, মানে কম্পিউটার আছে, সেই হিসাব করে তাকে দিবে। যদি সেটাতে আরএসএ ক্রিপ্টো সিস্টেম ইমপ্লিমেন্ট করা থাকে, তাহলে অটোমেটিক ই আর এন এর ভ্যালু ক্যালকুলেট হয়ে যাবে। তো সেইভাবে এই ফর্মুলাতে সাইফার টেক্সটটা তৈরি হলো। এখন এই মেসেজটা যখন ববের কাছে, এলিস থেকে ববের কাছে পৌঁছাবে, তারও মেশিনে, আচ্ছা এখানে একটা জিনিস দেয়া আছে, দেখেন বব কিপস ফাই, এখানে একটু ভুল আছে, এটা ফাই হবে না, এটা হচ্ছে এন। এই এনটাকে এখানে ফাই হিসেবে লিখছে। ববের কাছেও সেম ভাবে এন আর ডেটা আছে, এই মেসেজটাকে সে আবার এইভাবে ডিক্রিপ্ট করবে। তো আশা করি তাহলে এই যে ছবিটা আছে, এই ছবিটা এখন আপনাদের বুঝতে কোনো অসুবিধা